আমনের ভরা মৌসুমে সার নিয়ে চরম ভোগান্তিতে কৃষক। সরকারি দামের চেয়ে বস্তা প্রতি ৫০০ থেকে ৭০০ টাকা বেশি দিয়েও মিলছে না চাহিদা মতো সার। অথচ সরকারের দাবি দেশের সারের পর্যাপ্ত মজুত রয়েছে, দেয়া হচ্ছে হাজার হাজার কোটি টাকার ভর্তুকি। আমন মৌসুমে মাঠ জুড়ে ব্যস্ততা। ধানের পরিচর্যায় এখন সবচেয়ে বেশি প্রয়োজন সারের, কিন্তু সেই সার কিনতেই কৃষকের নাভিশ্বাস। সরকার নির্ধারিত দামে ইউরিয়া ও টিএসপির ৫০ কেজির বস্তা ১৩৫০ টাকা এবং ডিএপি ১০৫০ টাকায় বিক্রি করার কথা। অথচ কৃষকের অভিযোগ, কোথাও কোথাও এসব সার কিনতে হচ্ছে বস্তা প্রতি ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত বেশি দামে। অভিযোগ শুধু দাম বাড়ানোই নয়, সরকারি ভর্তুকির সার নিয়েও অনিয়মের। কোথাও নির্ধারিত গুদামের বাইরে সার মজুদের অভিযোগ, কোথাও আবার বরাদ্দের সার মিলছে না। অনিয়ম ঠেকাতে এরই মধ্যে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে কয়েকজন ডিলারকে। অবৈধভাবে মজুদ ও বিক্রির অভিযোগে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ সার। এমনকি ক্ষুব্ধ কৃষকের গুদাম থেকে সার নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। তবে সরকারের বক্তব্য ভিন্ন। কৃষি মন্ত্রণালয় বলছে, দেশে সারের প্রকৃত সংকট নেই, বরং চাহিদার তুলনায় পর্যাপ্ত সার সরবরাহ করা হচ্ছে। ইউরিয়ার মজুদ আছে ৪.৮২২ লক্ষ মেট্রিক টন, টিএসপি ৩.৬৯, ডিএপি ৩.৬৮, এমওপি ১.৪৬, মোট ১৩.৬৫ লক্ষ মেট্রিক টন মজুদ আছে। সরকারি হিসাবে বর্তমানে গুদামে রয়েছে প্রায় ১৩,৬৫,০০০ টন সার। পরিস্থিতি সামাল দিতে ২০২৬-২৭ অর্থবছরে আরও ৩,৬৫,০০০ টন সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে প্রায় ২,৬৯৫ কোটি টাকা। কৃষকের উৎপাদন খরচ কমাতে সরকার বছরে ২৮,০০০ কোটি টাকার বেশি ভর্তুকি দিচ্ছে। গত অর্থবছরে সার কেনার বিপরীতে প্রায় ২৯,০০০ কোটি টাকা বকেয়া পরিশোধ করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, সরকারের এত ভর্তুকির পরও কৃষককে কেন বেশি দামে সার কিনতে হচ্ছে? এর সঙ্গে যুক্ত হয়েছে দীর্ঘদিন ধরে একটি বড় সার কারখানা বন্ধ থাকার বিষয়টিও। ২০২৫ সালের মার্চ থেকে আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ। ১৭ মাসেও সেখানে উৎপাদন হয়নি একদিনও। এতে প্রায় ৫.৫ লাখ টন ইউরিয়া উৎপাদন ব্যাহত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এবার সরাসরি মাঠে নজরদারি বাড়িয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সার উত্তোলন, পরিবহন, মজুত ও বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণে গঠন করা হয়েছে ৩ সদস্যের বিশেষ মন্ত্রিসভা কমিটি। আশা করা হচ্ছে, প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন হলে সারা দেশে সার সংকট কমে আসবে। কামরুল হাসান, গ্রিন নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে নিউজরুম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, গুদামে পর্যাপ্ত সার থাকার পরও কৃষককে বাড়তি দামে সার কিনতে হচ্ছে। এই সংকটের পেছনে আসলে কারা দায়ী? আর কৃষক কবে ন্যায্য মূল্যে সার পাবেন, এ বিষয়ে পদক্ষেপ কি নিচ্ছে সরকার? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। বর্তমান যে সারের সংকট, এতে বোঝা যাচ্ছে যে যারা সারের ডিলার রয়েছেন, অর্থাৎ যে সারের কারখানা থেকে সার যে ভোক্তা পর্যায়ে বা কৃষক পর্যায়ে যায়, তাদের মাঝখানে যে একটি গ্যাপ রয়েছে, বিভিন্ন ডিলার এবং খুচরা ব্যবসায়ী, তাদের মাঝখানে একটি গ্যাপ তৈরি হয়েছে। অর্থাৎ সেখানে যারা রয়েছেন এই সারগুলো বিক্রি করছেন, তারা একটি সিন্ডিকেট করে এই সারগুলো মজুত করছেন এবং কৃষকের কাছে সরাসরি সার যে সরকারি মূল্য রয়েছে সেই মূল্যে তারা বিক্রি করছে না, যার কারণে এই সারের সংকট দেখা দিয়েছে। সরকারের যে ভাষ্য, এই সরকারের ভাষ্যে বোঝা যাচ্ছে যে সারের যে সংকট, সেই সংকট এখন পর্যন্ত নেই। সরকার হিসেবে এখন পর্যন্ত সারের মজুদ রয়েছে সরকারি গোডাউনে ১৩,৬৫,০০০ টন সার। ইতিমধ্যে প্রত্যেকটি সরকারের যে সারের গুদাম রয়েছে, সেই গুদামে রয়েছে, মজুদ রয়েছে এবং আরও ৩,৬৫,০০০ টন সার নিয়ে আসার জন্য সরকার ইতিমধ্যে ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করেছে। সরকারের এই যে পদক্ষেপ, এতে দেখে বোঝা যাচ্ছে যে সারের কোনো সংকট নেই, সংকটটা শুধুমাত্র বিতরণ ব্যবস্থায়। আর সরকারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে ইতিমধ্যে যে বকেয়া ছিল প্রায় ২৯,০০০ কোটি টাকা সার কেনার ক্ষেত্রে, সেই বকেয়াও পরিশোধ করা হয়েছে। প্রতি বছর সরকার কৃষিখাতে ভর্তুকি দিচ্ছে ২৮,০০০ কোটি টাকা, সেগুলো সরকার ঠিকভাবে দিচ্ছে এবং বিভিন্ন দেশ থেকে ইতিমধ্যে আমাদের যে প্রয়োজনীয় সারের যে চাহিদা, সেই সারগুলো
কেনার জন্য ইতিমধ্যে অর্ডার করা হয়েছে। সরকারের তরফ থেকে কোনো ধরনের ঘাটতি দেখা যাচ্ছে না, কিন্তু সংকটটা তৈরি হয়েছে এই সারের কারখানা থেকে ভোক্তা পর্যায়ে বা কৃষক পর্যায়ে যে বিতরণ ব্যবস্থা সেই দিকে। ইতিমধ্যে এই সারের সংকটের বিষয়টি সরকার খুবই গুরুত্বপূর্ণভাবে নিয়েছেন, বিবেচনা করেছেন। ইতিমধ্যে কৃষি মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সর্বশেষ এই সংকট মোকাবেলার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যেন এই কোনো ধরনের সারের সংকট না হয়, কারণ এখন হলো সারের চাহিদা রয়েছে। আমনের মৌসুম শুরু হয়েছে, ধানের চারা রোপণ করা হয়েছে এবং এই প্রত্যেকটি চারা এখন মোটামুটি প্রত্যেকটি চারার জন্য, ধানের চারার জন্য এখন সার প্রয়োজন। এই মুহূর্তে যদি কৃষক সার না পায় তাহলে আমনের মৌসুমে যে আমনের ফলন সেটাতে ব্যাঘাত ঘটবে। এই ব্যাঘাত যেন না ঘটে এর জন্য প্রধানমন্ত্রী এবং সরকারের পক্ষ থেকে বিষয়টি খুবই সিরিয়াসলি নেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে যারা এই সার সংকটের সঙ্গে জড়িত, যারা কারচুপির সঙ্গে জড়িত, যারা এই সারের মজুত করছেন, মজুত করে বেশি অর্থ নিচ্ছে কৃষকদের কাছ থেকে, সেই বিষয়টি খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করার জন্য মাঠ পর্যায়ে প্রশাসন, বিশেষ করে জেলা প্রশাসক এবং ইউএনও যারা রয়েছেন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং আমরা দেখেছি এই নির্দেশ পাওয়ার পরই বিভিন্ন জায়গায় জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন অভিযান পরিচালনা করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় এই যে সার মজুত করা হয়েছিল সেই মজুতকৃত সার উদ্ধার করা হয়েছে এবং যারা বেশ কিছু জায়গায় যারা এই সার মজুদের সঙ্গে জড়িত ছিলেন তাদেরকে জরিমানা করা হয়েছে, কয়েকজনকে আটক করা হয়েছে, কয়েক জায়গায় দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে সরকার যে জোর পদক্ষেপ নিয়েছেন এই সার সংকট মোকাবেলা করার জন্য। যেহেতু সারের কোনো সংকট নেই, ঘাটতি নেই, তো সরকার যে এই বিতরণ ব্যবস্থায় যে নজর দিয়েছেন এই নজরের ফলে বোঝা যাচ্ছে বা ধারণা করা হচ্ছে যে খুব শীঘ্রই এই সংকটটা কেটে যাবে। কারণ সারের প্রকৃত আসলে কোনো সংকট নেই, সংকটটা তৈরি করেছে যারা সারের ডিলার এবং খুচরা বিক্রেতারা রয়েছে তারা। এই সরকারের এই কঠোর নজরদারির কারণে আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই সারের এই সংকট কমে যাবে, এই সংকট থাকবে না। কামরুল, আপনাকে ধন্যবাদ। এদিকে কুষ্টিয়ায় সার সংকটের কারণে একরকম হাহাকার চলছে কৃষকের মাঠে। নির্ধারিত মূল্যে মিলছে না প্রয়োজনীয় ইউরিয়া, ডিএপি কিংবা পটাশ সার। তবে বাড়তি দাম দিলে ঠিকই মিলছে সার, এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষকরা। দ্রুত এমন পরিস্থিতির উত্তরণ চান সবাই। কুষ্টিয়া প্রতিনিধি জিয়ারুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন মৌসুমী মৌ। ফসল রক্ষায় যখন সারের তীব্র প্রয়োজন, ঠিক তখনই কৃত্রিম সংকটে দিশেহারা দেশের কৃষকরা। ভোররাত থেকে লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরছেন তারা। ডিলাররা বরাদ্দের ঘাটতির অজুহাত দিলেও অতিরিক্ত টাকায় পেছনের দরজা দিয়ে মিলছে বস্তা বস্তা সার। সার যেহেতু পাওয়া যাচ্ছে কিন্তু আমাদের অনেক চড়া দামে কিনতে হচ্ছে। এমনি দোকানে গেলে প্রচুর সার নাই, টাকা বেশি টাকা দিলে সার পাওয়া যাচ্ছে। আগে কিনছি আপনার 1500-1600 টাকার, সেই গুণ এখন 2600 টাকা। এদিকে সংকটের কারণ হিসেবে কৃষকদের চাহিদার তুলনায় সরকারি বরাদ্দ কম হওয়ার কথা বলছেন ডিলাররা। তাদের দাবি, পেছনের দরজা দিয়ে সার বিক্রির কোনো সুযোগ নেই। আমাদের এখানে যেটুকু আমরা পাচ্ছি সেটুকু আমরা চাষি পর্যায়ে অবশ্যই দেওয়ার চেষ্টা করছি এবং সরকারি ন্যায্য মূল্যে আমরা দেওয়ার চেষ্টা করছি। কখনোই আমরা কোনো চাষির কাছে কখনো সারের দাম আমরা কখনো বেশি নিচ্ছি না। কৃষি বিভাগ বলছে সারের কোনো ঘাটতি নেই, কৃষকদের অতিরিক্ত ব্যবহারের কারণেই এমনটি ঘটছে। সরকারি হিসেব মোতাবেক এবং বৈজ্ঞানিক যে ডোজ, সেই জায়গা থেকে আমাদের কোনো সংকট নেই। কিন্তু কৃষকের যে একটা টেন্ডেন্সি যে অতিরিক্ত সার ব্যবহার করলে অতিরিক্ত ফসল উৎপাদন হয়, এই টেন্ডেন্সি থেকে বেরিয়ে আসতে হবে। কৃষক যদি এখান থেকে বেরিয়ে এসে বৈজ্ঞানিক পরামর্শ মোতাবেক কৃষি কাজ করে, তো এইটা আসলে সংকট বলে কিছু থাকবে না। কাগজে কলমে সারের ঘাটতি না থাকলেও বাস্তবে কৃষকের পকেট খালি হচ্ছে। দ্রুত সংকট দূর হবে এমনটা প্রত্যাশা প্রান্তিক চাষিদের। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক। এবার পবিত্র ঈদে মিলাদুন্নবীর খবর। পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাতের স্মৃতি বিজড়িত দিনটি বাংলাদেশে ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে পালন করা হচ্ছে। 570 খ্রিস্টাব্দে আরবি বর্ষের রবিউল আওয়াল মাসের 12 তারিখে তার জন্ম হয়। 63 বছরের জীবনে ইহকালীন ও পরকালীন মুক্তির পথ দেখিয়ে একই তারিখে তিনি পৃথিবী ছেড়ে যান। সারা বিশ্বের ইসলাম ধর্মাবলম্বীর মতো বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরাও যথাযোগ্য মর্যাদায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও মৃত্যুদিনকে ঈদে মিলাদুন নবী হিসাবে পালন করেন। অনেকে নফল নামাজ আদায় করেন, কেউ কেউ রোজা রাখেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠন আয়োজন করেছে আলোচনা, দোয়া, মিলাদ মাহফিল ও সিরাতুন নবী বিষয়ক অনুষ্ঠান। এর আগে মঙ্গলবার বায়তুল মোকাররমে 15 দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে দেশবাসী সহ বিশ্বের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। আলাদা বাণীতে তারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তি, ন্যায়, সাম্য, সহমর্মিতা, ক্ষমা, ভালোবাসা ও মানবিকতার আদর্শ অনুসরণের আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, ন্যায়, ক্ষমা, সহনশীলতা ও মানুষের মর্যাদার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে হিংসা, বিদ্বেষ, বিভেদ ও অন্যায় পরিহার করে শান্তি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব। অতীতের কর্তৃত্ববাদ, ফ্যাসিবাদ ও অন্যায় যেন আর কখনো ফিরে না আসে, এজন্য মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তি, ন্যায় ও সম্প্রীতির শিক্ষা ধারণ করে গণতন্ত্র, ন্যায় বিচার ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপলক্ষে বায়তুল মোকাররমে সিরাতুন নবী অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি একথা বলেন। আরও জানাচ্ছেন আহসান হাবিব। মরুর বুকে যখন অন্ধকার নেমে এসেছিল, মানুষের হৃদয় যখন হারিয়েছিল সত্য মানবতার পথ, তখনই আলোর বার্তা নিয়ে পৃথিবীতে আগমন করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার জীবন, আদর্শ আর সুন্নাহ আজও মানুষকে দেখায় ন্যায়, মানবিকতা, সহনশীলতা ও শান্তির পথ। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বায়তুল মোকাররম মসজিদে শুরু হয় 15 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন তিনি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও আদর্শ বিশ্ব মানবতার জন্য চিরন্তন পথনির্দেশ। পরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন রাষ্ট্রপতি। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে ধর্মপ্রাণ মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবেন, সকল ধর্মের মানুষ নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করবেন, ন্যায় বিচার, সাম্য, মানবিক মর্যাদা, পারস্পরিক সৌহার্দ্য হবে রাষ্ট্র ও সমাজের ভিত্তি। রাষ্ট্রপতি বলেন, ধর্মীয় নেতাদের মর্যাদা বৃদ্ধি, তাদের কল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বর্তমান সরকার। অতীতের কর্তৃত্ববাদ, ফ্যাসিবাদ ও অন্যায় যেন আর কখনো ফিরে না আসে, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে এবং ধর্মের শান্তি, ন্যায় ও সম্প্রীতির মর্মবাণীকে হৃদয়ে ধারণ করে গণতন্ত্র, ন্যায় বিচার, সুশাসন ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বক্তব্যে মানুষের মৌলিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মহিমান্বিত দিবস উপলক্ষে আমি সকলের প্রতি আহ্বান জানাই, আসুন আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য, ন্যায়, সততা, সহিষ্ণুতা, ক্ষমা ও মানবপ্রেমের মহান আদর্শে নিজেদের জীবন ধারণ করি। আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে ও সিলেটে দোয়া মাহফিল ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকালে গাজীপুরের বড়িয়াবর দরবার শরীফে আলোচনা সভা, দোয়া মাহফিল ও র্যালি হয়েছে। সৈয়দ গোলাম মাওলা রেজভির তত্ত্বাবধানে অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, মানবিকতা, শান্তি ও সম্প্রীতি নিয়ে আলোচনা করা হয়। কয়েকশো গাড়িতে হাজারো ভক্তের উপস্থিতিতে এ র্যালি অনুষ্ঠিত হয়। এদিকে সিলেটের গোয়াইনঘাটে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি হয়েছে। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
ঘন ঘন লোডশেডিংয়ে বিপাকে পড়েছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার তাঁতিরা। বিদ্যুতের অভাবে তাঁতকল বন্ধ থাকায় ধস নেমেছে কাপড় উৎপাদনে। এতে সময় মতো পণ্য সরবরাহ করতে না পারায় বাড়ছে লোকসান। উল্লাপাড়া প্রতিনিধি আরিফুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন বিপ্রজিৎ চন্দ্র। তাৎকলের খটখট শব্দে মুখর সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এখন ভুতুরে নিস্তব্ধতা। বিদ্যুৎ না থাকায় দিনের বেশিরভাগ সময়ই স্থবির পড়ে থাকে কলের চাকা। শ্রমিকরাও বসে থাকেন অলস। কখনো কখনো ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকছে না, আবার বিদ্যুৎ এলেও ভোল্টেজ ওঠানামার কারণে স্বাভাবিকভাবে চালানো যাচ্ছে না তাৎকল। লোডশেডিং এর কারণে আমার উৎপাদন অতিরিক্ত কমই ভাই, 0.5% উৎপাদন হচ্ছে আমাদের। 5 থেকে 6 ঘন্টা কারেন্ট থাকে না, আর বাদ বাকি হয় 5-6 ঘন্টা হয়তো আমরা কাজ করি। আমাদের অর্ধেক কাজ হয় আর অর্ধেক কাজ হয় না। আগে মনে হইতাম সপ্তাহে 6 দিনে 30 পিস 28 পিস, আর এখন হয় হলো 15-16 এরকম। উৎপাদন কমে যাওয়ায় শ্রমিকরাও অর্থনৈতিক অভিঘাতের শিকার হয়েছেন। ছেলে পেলে লেভেলও কাজ করে 500 টাকা হইতে এখন 200 টাকাও হয় না, তার জন্য ছেলে পেলে কষ্টে চলা হয়। সকালে কারেন্ট গেছে, পরে 3 ঘন্টা পরে কারেন্ট আসলো। তাহলে এইভাবে যদি কারেন্ট না থাকে তাহলে আমরা কাজ করবো কিভাবে? কারেন্ট থাকলে আমরা দিন 400 টাকা কাজ করি, সেখানে এখন 200 টাকা কাজ হচ্ছে। আমরা কিভাবে চলি বলেন? বিদ্যুৎ সংকটে অনেক কারখানা বন্ধ হয়ে যাওয়ার শঙ্কাই রয়েছে বলে জানিয়েছেন তাঁত বোর্ডের সভাপতি। এই অঞ্চলটা তাঁতবহুল এলাকা, এখানে প্রায় লক্ষাধিক মানুষ এই পেশার সাথে জড়িত। বিদ্যুৎ ঘন ঘন বিদ্যুৎ না থাকার কারণে এখানে শ্রমিকদের যেমন সমস্যা হইতেছে, মালিকদের তেমন উৎপাদন কমে যাচ্ছে। এমনিতেই বাজারের অবস্থা, বেচা বিক্রি ভালো না। এমত অবস্থায় চলতে থাকলে অনেক ফ্যাক্টরিগুলো অচিরেই বন্ধ হয়ে যায়। ঐতিহ্যবাহী তাঁত শিল্প টিকিয়ে রাখতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ব্যবসায়ী কারিগররা। বিপ্রজিৎ চন্দ্র, গ্রিন নিউজ ডেস্ক। লোডশেডিংয়ের কারণে মানিকগঞ্জে এলাকায় আইসক্রিম কারখানায় বন্ধ রয়েছে আইসক্রিম উৎপাদন। বিদ্যুৎ না থাকা আইসক্রিমের রং ও স্বাদ নষ্ট হওয়ায় আশঙ্কায় উৎপাদন বন্ধ রেখেছেন মালিকপক্ষ। স্বাভাবিক সময়ে একটি বরফ তৈরি হতে প্রায় 8 ঘন্টা লাগলেও লোডশেডিংয়ের কারণে এখন সময় লাগছে 16 থেকে 24 ঘন্টা। এতে উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি বাড়ছে খরচ। কারখানা মালিকের দাবি, উৎপাদন কমলেও কর্মচারীদের বেতন সহ অন্যান্য খরচ ঠিকই বহন করতে হচ্ছে। ফলে আয় কমে গিয়ে কর্মচারীদের বেতন তুলতেও হিমশিম খেতে হচ্ছে তাদের। দর্শক, মানিকগঞ্জের লোডশেডিংয়ের খবর সরাসরি জানবো সহকর্মী রাজু আহমেদ শাওনের কাছে। শাওন, মানিকগঞ্জে লোডশেডিংয়ের সার্বিক চিত্র কেমন দেখছেন, আমাদেরকে জানাবেন। জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা জানতে চেয়েছেন, একদিকে তীব্র গরম, অন্যদিকে ঘন ঘন লোডশেডিং, দুয়ে মিলে চরম বিপাকে পড়েছে সাধারণ মানুষ। সবথেকে বেশি দুর্ভোগে রয়েছেন শিশু, বয়স্ক, তার পাশাপাশি যে পড়ালেখার যে ছাত্রছাত্রী রয়েছেন তারাও কিন্তু পড়ালেখা ঠিকমতো করতে পারছেন না, এমনটাই কিন্তু আমাদের কিন্তু জানিয়েছেন। আমি এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জ যে সদর উপজেলার একটি আইসক্রিম ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিতে কিন্তু দীর্ঘদিনের লোডশেডিংয়ের কারণে কিন্তু সে কিন্তু চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন, তার কিন্তু প্রচুর অনেক ক্ষতি হয়ে গেছে। এখানে কিন্তু আইসক্রিম তৈরি করা হতো, সেই আইসক্রিমটাও কিন্তু এখন তৈরি বন্ধ হয়ে গেছে। এখন শুধু বরফের উপর নির্ভরশীল হয়ে তার কিন্তু ব্যবসা পরিচালনা করা হচ্ছে। আমরা কিন্তু এখন একটু তার সাথে কথা বলবো, যে আসলে তার কাছ থেকে একটু জানতে চাবো যে তার এই বিদ্যুৎ লোডশেডিংয়ের কারণে তার সার্বিক অবস্থাটাকে কী কী ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তার কাছ থেকে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করবো। ভাই, একটু আমাদের জানাবেন যে বিস্তারিত কী ধরনের সমস্যা আপনার এই লোডশেডিংয়ের জন্য হচ্ছে, একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি একজন নবীন উদ্যোক্তা। তো আমি আইসক্রিম ফ্যাক্টরি করার পর লোডশেডিংয়ের কারণে আমার বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। আমি উৎপাদন ব্যাহত হওয়ার কারণে আমার প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এখন শুধুমাত্র বরফটা রানিং আছে, তারপরও বরফটা একটা বরফ জমতে প্রায় 8 ঘন্টা সময় লাগে। তো এখন তো লোডশেডিংয়ের কারণে 16 ঘন্টা, অনেক সময় 24 ঘন্টা লেগে যেতেছে। কারণ হলো লোডশেডিং হইলে যেটুকু বরফ হয় ওইটুকু আবার গলে যায়, এর জন্য আমার উৎপাদন ব্যাহত হচ্ছে।
মেশিনগুলো কি ঠিক মতো চলছে কিনা আগে সমস্যা দেখা দিচ্ছে এই লোডশেডিং এর জন্য, এটা সেটা আমাদের লোডশেডিং এর কারণে মেশিনে অনেক সমস্যা হয়, যেমন আমার একটা কম্প্রেসার জ্বলে গেছে বারবার লোডশেডিং এর কারণে। তো অনেক ক্ষতির সম্মুখীন আমি। কর্মচারীদের বেতন উঠাতে পারছেন কিনা সেই বিষয়টা একটু জানান। গত মাসে আমার লোন করতে হয়েছে, এখন মানে লোন ছাড়া আমি পরিশোধ করতে পারিনি। বিদ্যুৎ বিলটাও দিছি লোন করে। ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু তার কাছ থেকে শুনছিলাম যে তার ব্যবসায়িকের যে সমস্যার সমাধানগুলো আমরা কিন্তু শুনতে পাচ্ছিলাম। বিদ্যুতের উপর নির্ভরশীল যেসব ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু চরম দুর্ভোগে রয়েছেন। এই ছিল মানিকগঞ্জের লোডশেডিং এর সর্বশেষ খবর। জয়ী শাওন, আপনাকে ধন্যবাদ। মেঘনার ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে নরসিংদীর রায়পুরার বসতবাড়ি, মসজিদ, ফসলি জমিসহ বহু অবকাঠামো। ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলা হলেও কাজে না আসায় টেকসই বাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের। সব জেনে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছেন নরসিংদী পানি উন্নয়ন বোর্ড। রায়পুরা প্রতিনিধি মেহেদি হাসান রিপনের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া অনু। রায়পুরা চরসুবুদ্ধি ইউনিয়নের মহেশবের গ্রাম ও এর আশেপাশের এলাকায় তীব্র আকার ধারণ করেছে মেঘনা নদীর ভাঙন। 3 দশক ধরে ভাঙনের কবলে প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, মসজিদ ও ফসলি জমি। বাড়িঘর হারিয়ে কেউ আশ্রয় নিয়েছেন আত্মীয় স্বজনের বাড়িতে, কেউ স্থায়ী ঘর তুলে কোনোভাবে বেঁচে থাকার চেষ্টা করছেন। স্থানীয়দের অভিযোগ, নদীর তীর রক্ষায় নিম্নমানের কাজ, যথাযথ তদারকির অভাবে তীব্র হচ্ছে ভাঙন। আমার মতো এরকম 100 পরিবার এই শুধু নদী ভাঙনের কারণে ওই জায়গা ছাড়তে হয়েছে। 1 লাইটে 7 ঘর নিজে আমরা মানুষও পাইছি না, মানুষ নাই, মুনিশ নাই, কারা কারা ধরে লাতের বিলে আমরা বাড়িঘর সব ভাঙে নিছে, আমরা তো বাড়িঘর তো ডক করে দিন। বারবার জিও ব্যাগ ফেললেও কাজে না আসায় স্থায়ীভাবে বেড়িবাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের। আমাদের যে বেড়িবাঁধটা এটা অতি দ্রুত আমাদের করে দেওয়া হোক। আমরা আশা করব এই সংযোগ সড়কটি এবং বেড়িবাঁধটি অতি দ্রুত যেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অনুমোদন দেন। ভাঙন ঠেকাতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছেন নরসিংদী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। স্থায়ী বেড়িবাঁধ এখানে ওটা আপনি হয়তো জানেন, এখানে কিন্তু স্থায়ী আমার প্রজেক্ট একটা আছে, ওইটা কোর্টে বিভিন্ন মামলা টামলার কারণে আমরা কাজটা করতে পারতেছি না। মামলার ব্যাপারটা ফয়সালা হলেই এটা কাজ করা যাবে। মেঘনার ভাঙন রোধে দ্রুত কার্যকরী পদক্ষেপের দাবি নদী ভাঙন কবলিত মানুষের। সুরাইয়া অনু, গ্রিন নিউজ ডেস্ক। রক্ষণাবেক্ষণের অভাবে টাঙ্গাইল শহরে স্থাপিত কোটি টাকার সিসি ক্যামেরার বেশিরভাগই এখন অচল। সঠিক নজরদারি না থাকায় শহরে বাড়ছে চুরি, ছিনতাই, মাদক সহ নানা অপরাধ। তবে জেলা প্রশাসন বলছে নতুন করে আধুনিক সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। টাঙ্গাইল প্রতিনিধি মাসুদ কাউসারের প্রতিবেদন, জানাচ্ছেন মৌসুমী মৌ। টাঙ্গাইল শহরের গুরুত্বপূর্ণ মোড় ও জনবহুল এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে 2016 সালে 35টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে সবগুলোই অচল। 2025 সালে জেলা পুলিশের পক্ষ থেকে 10টি সিসি ক্যামেরা স্থাপন করা হলে তার মধ্যে 7টি সচল থাকলেও বাকিগুলো অকেজো। শহরের নিরালা মোড়, শান্তিকুঞ্জ মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, বেবি স্ট্যান্ড, ডিসি লেক ও নিষিদ্ধপল্লী সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়। এসব এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করা জরুরি। পর্যাপ্ত পরিমাণে সিসি ক্যামেরা থাকা উচিত, কারণ এটা নিরাপত্তার জন্য বিশেষ প্রয়োজন। আগেও সিসি ক্যামেরা আসলো, এখনো 2-1টা সিসি ক্যামেরা আছে, এমনকি সিসি ক্যামেরা আরো কয়েকটা থাকলে পরে সব থেকে বেশি ভালো হতো। 4-5 লক্ষ মানুষ এই রাস্তাতে আপ ডাউন করে, সবারই উপকার হবো। বর্তমানে অধিকাংশ ক্যামেরা নষ্ট হয়, কিশোর গ্যাং ও মাদকের আড্ডা সহ বাড়ছে নানা অপরাধ। 15-20 জন করে কিশোর গ্যাংয়ের ছেলেবেলেরা এখানে এসে চিনি না জানি না অনেকে এখানে আড্ডা মারে। এটা ধরতে গেলে এটা একটা মাদকের একটা বিশাল একটা পয়েন্ট। অনেক সময় হিরোইন ছিরা অনেক কিছু নেওয়া জায়গা, তাতে ওইটার লেগেও হেল্প হবো সিসি ক্যামেরা থাকলে। কার্যকর সরকার করে তাহলে সাধারণ জনগণের জন্য ভালো। জেলা প্রশাসন জানিয়েছে নগর নিরাপত্তা জোরদারে নতুন করে সিসি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন কারণে এই সিসি ক্যামেরাগুলো নষ্ট হয়েছে। আমরা পৌরসভা থেকে জেলা প্রশাসক টাঙ্গাইল মহোদয়ের সার্বিক নির্দেশনায় এগুলো আবার পুনরায় লাগানোর উদ্যোগ গ্রহণ করেছি। নতুন করে সিসি ক্যামেরা স্থাপন করলে চুরি, ছিনতাই, ডাকাতি সহ সব ধরনের অপরাধ প্রবণতা কমবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। সিসি ক্যামেরাগুলো লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে
তো যদি লাগানো হয় তাহলে আমরা যেমন উপকৃত হব, একই সাথে জনগণ অনেক বেশি উপকৃত হবে। কারণ ব্যস্ততম জায়গাগুলোতে দিনের বেলাতে হোক বা রাতের বেলাতে হোক বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটে। শহরের নিরাপত্তা জোরদারে অচল সিসি ক্যামেরা সংস্কার ও নতুন সিসি ক্যামেরা স্থাপনে উদ্যোগ নেবে প্রশাসন, দাবি পৌরবাসীর। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক। দর্শক, এবার জানাবো বিভিন্ন জাতীয় দৈনিকের প্রধান খবর। নিউজরুম থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন গ্রিন টিভি সহকারী বার্তা সম্পাদক মোর্শেদা খান লিপি। জয়ী, আপনাকে ধন্যবাদ। আজকের অনলাইন পত্রিকাগুলোর প্রধান শিরোনাম নিয়ে যুক্ত হচ্ছি নিউজরুম থেকে। প্রথমেই জানব প্রথম আলোর শিরোনাম। ঢাকার পথে পথে ৩, বাঁচতে চাইলে শব্দে। ঢাকায় ঢুকেই যাত্রাবাড়িতে তারা অপরাধের শিকার। 4 বিভাগের মানুষকে ঢাকায় আসা যাওয়া করতে হয় যাত্রাবাড়ি হয়ে। ঢাকার এই প্রবেশদ্বারে অপরাধপ্রবণ দিন দিন বেড়েই চলেছে। বাসে, রিকশায়, আসলে কোনো জায়গাতেই আমরা এখন নিরাপদভাবে চলাচল করতে পারছি না। কোনো না কোনোভাবে ছিনতাইকারীর কবলে আমাদের পড়তে হচ্ছে। সবাইকে সাবধানে চলাচল করতে হবে। বিদিশা গ্রেপ্তার। এখানে আরও শিরোনামে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ, সিআইএর সতর্কতা শুনেনি ট্রাম্প, নেতানিয়াহুর পরামর্শে যুদ্ধে জড়ান। যাব পরের শিরোনামে কালের কণ্ঠ। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আজ বুধবার 12 রবিউল আওয়াল 1448 খ্রিস্টাব্দে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রসিদ্ধ মতানুসারে এই দিনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন এবং একই দিনে নবুয়াতের মহান দায়িত্ব শেষ করে পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। যাব সমকাল শিরোনাম। দেশে 386 কিশোর গ্যাং, 4,500 সদস্য বেপরোয়া। গোয়েন্দাদের সতর্কতা উপেক্ষা করে নেতানিয়াহুর পরামর্শে ইরানি হামলা। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখানেও একই শিরোনাম দেখা যাচ্ছে। যাব পরের শিরোনামে। আগামীর সময়। সব মহানগরে আসছে মেট্রো রেল। বিস্তারিত জানার চেষ্টা করব। দেশের প্রচলিত গণপরিবহন ব্যবস্থা নিয়ে ব্যবহারকারীদের অসন্তোষের যেন শেষ নেই। লক্কর ঝক্কর বাস চালকদের নিয়ম নীতির তোয়াক্কা না করা, জবাবদিহির অভাব, মেট্রো রেলের চিড়ে চ্যাপ্টা হওয়া, গুরুত্বপূর্ণ স্থানে মেট্রো রেল রুট না থাকা সহ নানা সমস্যার কথা রোজ পথে কোনো কান পাতলেই শোনা যায়। গণপরিবহনের এই ব্যবস্থা তাই বদলে দিতে চায় সরকার। যাব পরের সংবাদে। বাংলা ট্রিবিউন। 540 কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি। ভারতের 3 নাগরিক ও 4 ব্যবসা প্রতিষ্ঠানের উপর মার্কিন নিষেধাজ্ঞা। ঢাকা পোস্ট। ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি। ভুটানের রাজা জিগমে খেসার নাগমে ওয়াংচুককে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিদিনের বাংলাদেশ। প্রতিদিনের বাংলাদেশের আজকের শিরোনামে দেখতে পাচ্ছি ঢাকায় যাত্রাবিরতি, ভুটানের রাজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রপতি। 6 মাসের হিসাব নিকাশে উত্তপ্ত হতে পারে সংসদ। জাতিসংঘ অধিবেশনের দিকে তাকিয়ে ঢাকা। সিন্ডিকেটের থাবা ভর্তুকির সারে। 48তম প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে বিএনপির যৌথ সভা আজ। এখানেও একই শিরোনাম দেখা যাচ্ছে। বাংলাদেশের প্রতিদিনে দেখতে পাচ্ছি পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজ। যাচ্ছি পরের শিরোনামে। বিনা খরচে 10,000 কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার, প্রবাসী কল্যাণমন্ত্রী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শে হিংসা বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির। আমাদের সকলকেই, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের লোকেরই হিংসা বিদ্বেষ ভুলে সবাইকেই একমত হয়ে কাজ করতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। জয়ী, এই ছিল আজকের অনলাইন পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। ধন্যবাদ। ধন্যবাদ লিপি আপনাকে।